হ্যাঁ, আমরা যেটা প্রথমে যেটা দেখাবো তোদের কন্ডাক্টোমেট্রিক টাইটেশনের একদম প্রথম ধাপটা, আমি বলেইছিলাম যে এগুলো আমরা 3-4টে ধাপেতে ভিডিওগুলোকে করে আপলোড করব। তো প্রথম ধাপে আমরা একদম প্রথম ধাপের কাজটাই করব, সেটা হচ্ছে যে আমরা যে এনওইচটা নিয়ে কাজ করছি, অর্থাৎ n/2 অ্যাপ্রক্স n/2 অর্ডারের এনওইচ সলিউশন, এটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করব, কারণ এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, আমি আগের দিনই বলেছিলাম। এটাকে যেটা করব আমরা প্রথমেই একটা বিকারে সব কিন্তু লেভেল করা রয়েছে n/2 এনওইচ সলিউশন। এই বিকারের মধ্যে খানিকটা এনওইচ সলিউশন প্রথমে আমি ঢেলে নেব। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এই যে n/2 অক্সালিক অ্যাসিড, এর ডেটাটা কিন্তু এর গায়েতে লেখা রয়েছে, এটাকে টেবিল 1-এ তোদেরকে লিখে নিতে হবে। n/2 অর্ডারের অক্সালিক অ্যাসিড সলিউশন, এর ডেটাটা লেখা রয়েছে, আমি আর একবার জোরে জোরে পড়ে দিচ্ছি। ইনিশিয়াল ওয়েট 30.88 গ্রাম, ফাইনাল ওয়েট 15.08 গ্রাম, ওয়েট টেকেন 15.80, ওয়েট টু বি টেকেন মানে যেটা আমাদের নেওয়ার কথা সেটা হচ্ছে 15.75, ফ্যাক্টরটা দাঁড়িয়েছে 1.003, স্ট্রেংথ হচ্ছে 1.003 n/2, অর্থাৎ 1.003কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে, 2 দিয়ে ভাগ করলে যেটা হবে, তত নর্মাল হচ্ছে অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ। এখন এটাকেও আমরা একটা বিকারের মধ্যে ঢেলে নিচ্ছি, সেটার গায়েও কিন্তু লেবেল করা রয়েছে n/2 অক্সালিক অ্যাসিড সলিউশন। এবারে এই বিকার থেকে নিয়ে আমরা এই বুলেটটাকে ফিল্ড আপ করে নেব অক্সালিক অ্যাসিড দিয়ে। প্রথমেই দেখে নেব বুলেটটা খোলা না বন্ধ হয়েছে, বন্ধ করে দিলাম। এরপরে আস্তে আস্তে যেমনভাবে অ্যাজ ইউজুয়াল বুলেটে সলিউশন ফিল্ড আপ করে, অক্সালিক অ্যাসিড আমি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। অ্যাবভ দ্য জিরো লেভেল, এবারেতে জিরোতে নামিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তলায় বা উপরে কোনো এয়ার গ্যাপ নেই, তা হ্যাঁ ঠিকই আছে, অলমোস্ট জিরোতে টাচ করে রয়েছে। এরপরে আমরা এটাকে স্ট্যান্ডে বুলেটটাকে আটকে দেব। বুলেট স্ট্যান্ডেতে আমি একটা সাদা পেপার রেখে দিয়েছি যাতে অবজারভেশনটা ভালোভাবে বোঝা যায়। এবারে কনিক্যাল ফ্লাস্ক নিয়ে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে 10 ml পিপেট প্রোভাইড করা রয়েছে, সেটাপে 10 ml এখানে লেবেল করা আছে, হ্যাঁ এনওইচ n/2 এনওইচ 10 ml, এটা লেবেল করা রয়েছে। এবার এখান থেকে খুব সাবধানে আমি পিপেট আউট করব। হ্যাঁ ঠিক আছে, 10 ml পর্যন্ত মার্কিং করা রয়েছে, একটু দেখে নিই। এয়ার গ্যাপ রয়েছে একটা মনে হচ্ছে, এটা এয়ার গ্যাপ রয়েছে, একটু ছেড়ে দিতে হবে। এবার ঠিক আছে একদম। এবার এটাকে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ডিসচার্জ করব। চলে গেল।
এবার এখানে ফেনপথলিন ইন্ডিকেটর আমার করা রয়েছে। ফেনপথলিন ইন্ডিকেটর জাস্ট 1 or 2 ড্রপ দেব ড্রপারে করে। দু ড্রপ অ্যালাউ করলাম ফেনপথলিন ইন্ডিকেটর। এইবারে ঠিক বুলেটের তলায় রেখে এইবারেতে টাইট্রেশনটা শুরু করব। এটা ফেন্ট হতে হতে দেখবো এন্ড পয়েন্টে গিয়ে পুরোপুরি কালারলেস হয়ে গেল। সেকিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিগোরাস সেকিং। ফেন্ট হয়ে যাচ্ছে, লাস্ট ড্রপ অ্যালাউ করলাম, দেখতেই পাচ্ছি পুরোপুরি কালারলেস হয়ে গেল। আমরা জানি যে ফেনপথলিন ইন্ডিকেটর এটা অ্যালকালাইন মিডিয়ামে একটা পিঙ্কিশ ভায়োলেট কালার দেখায় এবং অ্যাসিডিক মিডিয়ামে কালারলেস, এবং ইন্ডিকেটরটা নিজেও কিন্তু কালারলেস। তো এরপরে আমরা রিডিংটা নেব। অফকোর্স আমি শুরু করেছিলাম 0 থেকে, গিয়ে শেষ হলো এক্স্যাক্ট 14 গিয়ে শেষ হয়েছে, মানে ইনিশিয়াল বুলেট রিডিংটা 0, ফাইনাল বুলেট রিডিংটা হচ্ছে 14। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের কাজটা। এরপরে ক্যালকুলেশনের পার্টটা তোদের তো দেওয়াই রয়েছে, V1 S1 V2 S2 করে। অক্সাইলিক অ্যাসিড 10 বলা রয়েছে, বুলেট রিডিং আমি পেয়ে গেলাম, আর এনওইচ যেটা আমি নিয়েছি সেটা 10 ml। তো ক্যালকুলেশন করে এনওইচের যে স্ট্রেন সেটা আমরা বার করে নেব, তার ডেটাটা আমরা পরে ক্যালকুলেশন করে দিয়ে দেবো তোদের। আচ্ছা, আমরা এবারে কন্ডাক্টিভিটি মিটার নিয়ে কাজ করব। সেলটা দেখতেই পাচ্ছি, সেলটা কন্ডাক্টিভিটি সেলটা এটা স্ট্যান্ডে আটকানো রয়েছে, যেটা আমি বলছিলাম যে এই কালো ক্লিপটাকে পুশ করে টিপে ধরলে এটা ওপরে ওঠে, তলায় নামে। তো আমি এখন একটা মোটামুটি পজিশানে রেখে প্রথমে সেলটার বডিতে মেশিনটার বডিতে সেলটাকে অ্যাটাচ করলাম। ওকে, এরপরেতে দেখ এখানে একটা সুইচ রয়েছে, অফ অন সুইচ। বোর্ডের সুইচটা দেওয়া রয়েছে, বোর্ডটা এখানে, প্লাগটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে সুইচ অন করেছি। এবার বডির সুইচটা অন করলাম, করার পরেই আমরা দেখতে পাচ্ছি যে এটা 0 দেখাচ্ছে। এখন এটা সেট পজিশানে একবার নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখে নেবো যে এটা 10 দেখাচ্ছে কিনা। 9.9 দেখাচ্ছে। তাহলে এই সেট 100 নবটাকে সামান্য একটু ঘুরিয়ে 10 অ্যাডজাস্ট করে দেবো। 10 দেখাচ্ছে। এরপরেতে আমরা এটাকে আবার ক্যালিব্রেশন বা রিডিং মোডেতে নিয়ে চলে যাব। সরি, ঠিক আছে।
0 দেখাচ্ছে। আচ্ছা, এখানে রেঞ্জটা এখানে 2 to 20 অ্যাডজাস্ট করাই রয়েছে। আমি যে ঘাটটার কথা বলছিলাম এই 2 to 20 এই রেঞ্জে আমরা এটাকে ফিক্স আপ করে দিলাম। সেল কনস্ট্যান্ট নবটাতে এখন আমরা হাত দেবো না। এরপরের আমাদের কাজ হচ্ছে যে টোটাল মেশিনটাকে ক্যালিব্রেশন করা n/10 KCL সলিউশন দিয়ে। n/10 KCL সলিউশন আমরা তৈরি করে রেখে দিয়েছি, সেখান থেকে আমরা একটা বিকারের মধ্যে বেশ খানিকটা ঢেলে নেবো। বিকারের গায়েও কিন্তু লেবেল করা রয়েছে n/10 KCL সলিউশন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগে রুম টেম্পারেচারটা নোট ডাউন করব। রুম টেম্পারেচারটা নোট ডাউন করার জন্য আমি একটা থার্মোমিটার নিয়েছি। থার্মোমিটারটার গায়েতে আমরা দেখতে পাচ্ছি রুম টেম্পারেচার দেখাচ্ছে যে অ্যারাউন্ড 30, অ্যাট প্রেজেন্ট 30 দেখাচ্ছে। তাহলে আমাকে দেখে নিতে হবে যে 30 রুম টেম্পারেচারে n/10 KCL সলিউশনের কন্ডাক্টেন্স কত অ্যাকর্ডিং টু দ্য ম্যানুয়াল। আচ্ছা, ম্যানুয়ালটা একটু নিয়ে আসি। অ্যাকর্ডিং টু রুম টেম্পারেচার 30 ডিগ্রিতে কন্ডাক্টেন্স দেখাচ্ছে 0.01412 সিমেন্স। তার মানে এটাকে যদি আমরা মিলিতে নিয়ে যাই তাহলে 14.1 দেখানোর কথা, 14.1। তো দেখা যাক, আমি এবারেতে n/10 KCL সলিউশনটাকে রাখছি স্ট্যান্ডের ওপরে। সেলটাকে একটু ওপরে তুললাম, ঠিক পজিশানে নিয়ে এলাম। নিয়ে আসার পর সেলটাকে আস্তে আস্তে নামিয়ে দেবো একদম তলা অবধি, বিকারের তলা অবধি। তো দেখানোর কথা হচ্ছে 14.1, কিন্তু এখানে একটু বেশি দেখাচ্ছে 17.4। তো আমি সেল কনস্ট্যান্টটাকে একটু ঘোরাতে হবে আমাকে। (14.3) অ্যাডজাস্ট করলাম। 14.3 কন্ডাক্টেন্স n/10 KCL সলিউশনে 30 ডিগ্রিতে 14.3 অ্যাডজাস্ট করলাম। মেশিনটা এখন আমার ক্যালিব্রেটেড হয়ে গেল। ওকে, এরপরে আমি যেটা করব, ওয়াশিং পারপাস বিকারটাকে রিপ্লেস করব। এখান থেকে সেলটাকে তুলব, তুলে n/10 KCLটাকে সরিয়ে দেবো। দেওয়ার পর এটাকে এখানে রেখে সেলটাকে ডিস্টিলড ওয়াটার দিয়ে ক্লিন করব। যদিও এটা 0 দেখাচ্ছে, তবুও গায়ে যাতে সামান্য লেগে না থাকে তার জন্য আমরা সেলটাকে ভালোভাবে ক্লিন করে নেব ডিস্টিলড ওয়াটার দিয়ে। ওকে, জিরো হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, এবারে মূল কাজটা শুরু করব। শুরুটা করবার সময় আমি বলে রাখি যে আমরা একটা বিকার নিয়েছি, তার গায়ে লেবেল করা রয়েছে n/10 HCl সলিউশন অ্যাপ্রক্স। আর আমার এখানে একটা n/10 HCl সলিউশন অ্যাপ্রক্স n/10 এটা লেবেল করা রয়েছে। এটা আমরা এই বিকারে খানিকটা ঢেলে নেব। ঠিক আছে, এইখান থেকে আমরা 25 ml পিপেট এখানে প্রোভাইড করা রয়েছে। 25 ml পিপেট আউট করে নেব। নিয়ে আমরা যে বিকারটার মধ্যে কাজ করব, ফাইনাল বিকারটা, তার মধ্যে আমরা কিন্তু 25 ml HCl সলিউশন ঢেলে নেব, পিপেট আউট করে নেব। এবং তাতে ডিস্টিলড ওয়াটার অ্যাড করব হচ্ছে 125 ml, মানে টোটাল ভলিউমটা দাঁড়াবে 150 ml। এই 125 ml ডিস্টিলড ওয়াটারটা কিন্তু আমরা মেজারিং সিলিন্ডার দিয়ে নেব। শুধু HCl সলিউশনটা আমরা 25 ml পিপেট আউট করে নেব।
প্রায় সমান সমানই আছে। হ্যাঁ, প্রায় সমান সমানই আছে, একটু একটা ড্রপ জাস্ট। ঠিক আছে, এবারে এটাকে আমরা ডিসচার্জ করব। চলে গেছে পুরোটা। এরপরে আমরা যেটা করব সেটা ডিস্টিলড ওয়াটার 125 ml। প্রথমে এটা হচ্ছে আমার 100 ml এর মেজারিং সিলিন্ডার, প্রথমে 100 নেব, তারপরে 25 ml। এটা এক্স্যাক্ট 100 না হলেও চলবে। প্রথমে 100 দিলাম, তারপরে আবার দেবো হচ্ছে 25 ml, মানে এই দাগটা অবধি। ঠিক আছে, 25 ml দিলাম। এরপরে যেটা করতে হবে, আমার কাছে গ্লাস রড রয়েছে। আমি বলেছিলাম যে সবাইকেই একটা করে, প্রত্যেকটা টিমকে একটা করে গ্লাস রড প্রোভাইড করা হবে। তো এই গ্লাস রড দিয়ে আমি কিন্তু HCl আর ডিস্টিল ওয়াটার যেটা অ্যাড করলাম ডাইলুশনটাকে বাড়িয়ে নেওয়ার জন্যে, সেটাকে আমি ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। হলো, এরপরেতে আমরা সেলটাকে আরেকটু তুলবো, তুলে ঠিক বিকারটাকে নিয়ে যাব পজিশন করে সেলটার তলায়, এবং বিকারের গা দিয়ে সেলটাকে আস্তে আস্তে একদম তলা অবধি নামিয়ে দেবো, একদম তলা অবধি নামিয়ে দেবো। ঠিক আছে, প্রয়োজন হলে সেলটার গায়ে না লাগিয়ে আর একবার গ্লাস রড দিয়ে স্ট্যাড আপ করে নেব। সেলের গায়ে লাগালে হবে না, সেলটা খুব সেন্সিটিভ। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে 30 রুম টেম্পারেচার এখন। তো HCl যেটা নিয়ে আমরা কাজ করছি তার যে ভ্যালুটা সেটা দেখাচ্ছে হচ্ছে কন্ডাক্টেন্স ভ্যালুটা 6.9 মিলিসিমেন্স, একদম স্টেডি রিডিং দেখাই যাচ্ছে। এর পরের কাজটা কিন্তু আমাদের হচ্ছে NaOH, যেটা আমরা মাইক্রোব্রুডেটে ভরে নেবো। আমি এখনো ভরিনি, তো সেটা দেখানোর জন্যে তো সেটা দেখাচ্ছি, কাট করবো। এখন দেখ, আমি মাইক্রোব্রেডটা তো আমরা প্রথম যখন ডেমনস্ট্রেশন দেখিয়েছিলাম তোদের অ্যাপারেটাস নিয়ে, সেদিনকেও দেখিয়েছিলাম। মাইক্রোব্রেডটা হচ্ছে এরকম দেখতে 10 ml। এটার ডায়ামিটারটা খুব সরু বলে মুখে একটা ফানেলের মতো করা রয়েছে। তো এখানে মাইক্রোব্রেডে আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে NaOH সলিউশন, যেটার আমরা স্ট্রেংথ বার করলাম, সেটাকে আমি ফিল্ড আপ করে নেব। এটাই হচ্ছে পরের কাজ। খুব আস্তে আস্তে স্লোলি ঢালতে হবে। ঠিক আছে, এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে চলে আসছি আস্তে আস্তে জিরো লেভেল অবধি। ঠিক আছে, ঠিক এক্স্যাক্ট জিরো দেখে নিলাম কোনো এয়ার বাবল বা এয়ার গ্যাপ আছে কিনা। এরপরে যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে যে ওই যে 20 ড্রপসের ভলিউমটা আমরা বার করব, যার রেসপেক্টে কিন্তু ড্রপটাকে ভলিউমে কনভার্ট করে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে NaOH বিকার, যেটা NaOH ঢাললাম লেভেল করা বিকারটা, তাতেই আমি প্রথমে 20 ড্রপ অ্যালাউ করছি গুনে গুনে। 1 2 3 4 5 6
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বন্ধ করলাম ট্যাপটা। এবারে আমি দেখে নিচ্ছি যে 20 ড্রপসের জন্যে ভলিউমটা কত দূর গেছে। তো দেখে নিচ্ছি এখানে যে মাইক্রোবুরেটে 20 ড্রপের জন্য গেছে হচ্ছে 1.05 ml। এক একটা স্মল ডিভিশন, যেহেতু মাইক্রোবুরেট এক একটা স্মল ডিভিশন হচ্ছে 1.05। তো আমি ওই যে আমাদের যে কলমটা আছে ওই কলমে আমরা লিখে রাখবো 20 ড্রপস ইজ ইকুয়াল টু 1.05। যদিও তোদের যে রিডিংটা ডেটাটা দেওয়া হবে তাতে হয়তো একটু হেরফের থাকবে, ঠিক আছে। এগুলো এক একটা মাইক্রোবুলেটের হয়তো ডায়ামিটারটা একটু এদিক ওদিক, কোনোটাতে এক্স্যাক্ট 1 ml দেখায়, কোনোটাতে 1.05 ml দেখায়, কোনোটাতে 1.1 দেখায়, কোনোটাতে 1.15 দেখায়, ঠিক আছে। তো তার জন্য কোনো অসুবিধে নেই, যে গ্রুপ যে বুলেট নিয়ে কাজ করছে মাইক্রোবুলেট তাতে যেটা দেখাবে সেটাই রাইট। তো এরপরেই আমাদের কাজ হচ্ছে মাইক্রোবুলেটটা খুলে হাতে নিয়ে নেব, নিয়ে এখান থেকে আমরা ড্রপ ফেলা শুরু করব। তো আমি প্রথমেই বলেছিলাম যে একটা 16 ড্রপের লট আমরা অ্যাড করব। 16 ড্রপ আমি গুনে গুনে ফেলছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। বন্ধ করলাম। এরপরের কাজ হচ্ছে বুলেট স্ট্যান্ডে এটাকে আটকে দিই। প্রথমে আটকে দেওয়ার পর আমাকে বিকারটাকে এক হাতে চেপে ধরতে হবে এবং আর একটা হাত দিয়ে গ্লাস রড দিয়ে এটাকে স্টায়ার আপ করতে হবে, এবং অবশ্যই সেটা সেলের গায়ে একদমই লাগবে না। সেলটারকে একদম ডিস্টার্ব করা যাবে না, সেলটার গায়ে না লাগিয়ে এটাকে ভালো করে গ্লাস রড দিয়ে স্টায়ার আপ করতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে 6.9 থেকে একটা 16 ড্রপের লোড অ্যাড করার সাথে সাথেই ঝট করে এটা শার্পলি ডিক্রিজ হয়ে নেমে এলো কত 5.7 মিলিসিমেন্স। 5.7 মিলিসিমেন্স। তাহলে প্রথম আমাদের 0 যখন তখন হচ্ছে 6.9, সেখান থেকে 16 ড্রপ অ্যাড করার ফলে শার্পলি ডিক্রিজ হয়ে দাঁড়িয়ে গেল 5.7 মিলিসিমেন্স। এরপরে আমি আবার কি করব, স্ট্যান্ড থেকে বুলেটটাকে নেব। যখন গ্রুপে কাজ হবে তখন এই অসুবিধাগুলো হবে না। আমি আর একটা 16 ড্রপের লোড অ্যাড করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আবার এটাকে স্ট্যান্ডে আটকে রাখবো। তারপর নেক্সট এটা 8 করে দিও, আর 16 দিও না, তাড়াতাড়ি নামছে। তো দেখা গেল যে 4.5। এরপরে আমি একটা 8 ড্রপের লট অ্যাড করব। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8। বন্ধ করলাম। আবার স্ট্যান্ডে আটকে রেখে আবার স্টায়ার আপ করছি। দেখা গেল নেমে এসে 3.8। এটা কিন্তু 8 ড্রপের লট আমি দিলাম, নেমে গেল হচ্ছে 3.8-এ। তো রুম টেম্পারেচার যা সেই অনুযায়ী ইনিশিয়াল রিডিং, এবং সেই অনুযায়ী কিন্তু ডিক্রিজ হতে হতে মিনিমাম ভ্যালুটা সেই রকমই জায়গা থেকে আবার ঘুরবে। তো আমরা যে ডেটাটা তোদের দেবো আর কি, সেটা প্রিভিয়াস একটা ডাটা দেবো, সেটাই তোরা নোট ডাউন করবি, কারণ এখানে টোটাল কাজটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং ল্যাগ করে যাচ্ছে। যার জন্যে আমরা যেটা করছি, আমরা পুরোনো ডেটাটাই দেবো, কিন্তু জাস্ট বোঝানোর জন্য তোদেরকে এটা আমরা দেখাচ্ছি। তো আমাদের যে ডেটা দেওয়া হবে সেখানে দেখা যাবে যে 3.3 অবধি নেমেছে, কারণ আমার রুম টেম্পারেচার অনেক বেশি ছিল তখন। আমরা ওটা কাজটা করেছিলাম প্রবাবলি মে বা জুন মাসে কাজ করেছিলাম, তখন রুম টেম্পারেচার এখানে প্রায় 40 অ্যাবভ ছিল, হ্যাঁ 42 ছিল। তো আমাদের ইনিশিয়াল রিডিংও ছিল 10.9, যার জন্য HCl এর, এবং সেটা কমতে কমতে নেমেছিল 3.3-তে।
কিন্তু এখানে আমরা যদি কাজটা করি আর কি, আমরা শীতকালেও কাজ করি, তো সেখানে কিন্তু অনেক সময় এটা 1, 1.1, 1.2 এই পর্যন্ত নেমে যায়, গিয়ে তারপরে আবার ইনক্রিজমেন্টটা শুরু হয়। হ্যাঁ, এবং সেখানে যে ইয়েটা থাকে, গ্রাফটা থাকে, সেই গ্রাফটা অনেক ছোট হয় আর কি, যেহেতু রিডিংগুলো কমে যায় সেহেতু গ্রাফটা V70 থাকে, কিন্তু একটু গ্রাফটা ছোট হয়ে যায়। তো স্কেলটা সেই অনুযায়ী একটু আমাদের কমিয়ে বাড়িয়ে নিতে হয়, ওটা কোনো ব্যাপার নয়। তো আমরা একটা প্রিভিয়াস ডেটাই দেবো, ঠিক আছে, যেটা তোদেরকে দেখিয়েছিলাম, কারণ এত বড় কাজটা এতভাবে ভিডিওতে আপলোড করাটা সম্ভব নয় একটানা। আর একটানা না করলে কাজটা কোনো গুরুত্বই নেই, ঠিক আছে। যে প্রথমে আমরা 3-4টে দেখালাম, পরে আবার 3-4টে, সেই পরেরটা হয় না। এটা একদম সিকোয়েন্স অনুযায়ী তোকে রিডিং নিতে নিতে যেতে হবে, সে 22টা হোক, 25টা হোক, 28টা হোক বা 30টা হোক, কাজে আগে পরে কোনো ব্যাপার নেই। এবং বুঝতেই পারছিস তোরা যে এত বড় একটা ভিডিওকে এখানে মানে ধরা সম্ভব নয় তো, হ্যাঁ, এবং ওটা আপলোড করতেও সমস্যা হবে, ল্যাগ করে যায়। তো আমরা ওই জন্যে জাস্ট বোঝানোর জন্য তোদেরকে কাজটা দেখিয়ে দিলাম কিভাবে রিডিংটা নিতে হয়। আর তারপরে তোদেরকে ডেটাটা আমরা পরে সাপ্লাই করে দিচ্ছি, তোরা সেই ডেটা অনুযায়ী ম্যানুয়াল তো লিখবি, এই ল্যাব ফাইল লিখবি, তারপরেতে আমাদেরকে সাইন করিয়ে নিবি। এবং অবভিয়াসলি পরে যদি আমাদের ইয়েটি উঠে যায়, পুরোপুরি ক্লাস চালু হয়ে যায়, আমরা এইসব এক্সপেরিমেন্ট তোদেরকে আবার গ্রুপে ভাগ করে হাতে কলমে করাবো। ওকে, থ্যাংক ইউ।